এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার বন্ধুরা, আমার নাম পরিতোষ আর আপনারা শুনছেন বঙ্গ হরর স্টোরি। তো বন্ধুরা, আজকের যে গল্পটি আমি আপনাদের শোনাতে চলেছি সেটি আমাদের একজন সাবস্ক্রাইবার পাঠিয়েছেন। গল্পটি কাল্পনিক হলেও এটি যেন এক সিনেমার মতো, প্রতিটি মুহূর্তে এক নতুন মোড় নিয়ে আসে। আর হ্যাঁ, গল্পটির শেষে আপনি কেমন লাগলো তা কমেন্টে লিখতে ভুলবেন না। 10-এর মধ্যে কত নম্বর দেবেন সেটাও বলবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্পটি। রাত ঠিক 12টা বাজে। ভনিতা চাদর মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু উপরে দিদিমার ঘর থেকে আসছিল এক অদ্ভুত, ধীর অথচ শান্ত করে তোলা আওয়াজ। ভনিতা চেষ্টা করছিল সেই শব্দগুলোকে এড়িয়ে যাওয়ার, কিন্তু পারছিল না। ওর দিদিমা যেন কিছু বিড়বিড় করছিলেন। প্রায় 9 থেকে 10 মিনিট ধরে সে শুধু দাদির সেই অস্পষ্ট আওয়াজই শুনছিল। কিন্তু হঠাৎই সেই আওয়াজের সঙ্গে যোগ হলো আর একটি ভারী গম্ভীর ঘর ঘর করা শব্দ, যেন পুরো বাড়ি কাঁপিয়ে দিচ্ছে। ভনিতা ভয়ে কুঁকড়ে গিয়েছিল। সে তখন মাত্র 12 বছরের, 7ম শ্রেণীতে পড়ে। প্রায় 6-7 মাস আগে এক সড়ক দুর্ঘটনায় তার মা বাবা দুজনেই মারা যায়। তার বাবা একটি বেসরকারি ব্যাংকে কাজ করতেন। আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। মা বাবা বেঁচে থাকতে ভনিতা শহরে এক ভাড়া বাড়িতে থাকতো তাদের সঙ্গে, কিন্তু তাদের চলে যাওয়ার পর তাকে গ্রামে চলে আসতে হয় তার দাদিমার কাছে। দাদিমা একা থাকতেন গ্রামের এক পুরনো দোতলা বাড়িতে। নিচে 3টে ঘর আর উপরে 2টি। শৈশবে ভনিতা খুব কমই এসেছিল তার এই দাদির কাছে। তার দাদিমা খুব কম কথা বলতেন, বেশিরভাগ সময় চুপচাপ থাকতেন। তবুও দিদিমা ভনিতাকে ভীষণ ভালোবাসতেন। তবে অদ্ভুত বিষয় হলো, গ্রামের লোকজন তার দিদিমাকে ভয় পেত। কেন জানো? একদিন স্কুলে ভনিতা তার বান্ধবী শ্যামাকে বলল, শ্যামা, তুই আজকে আমার বাড়িতে খেলতে আসবি? শ্যামার সঙ্গে সঙ্গে না করে দিল। না রে, আমি তোর বাড়িতে যাব না, মা যেতে দেবে না। ভনিতা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন, আমার বাড়িতে কেন যাবি না? শ্যামা ফিসফিসিয়ে বলল, মা বলেছে তোর দিদিমা নাকি ভূত প্রেত ডাকেন, গ্রামের সবাই এমনই বলে। এই কথা শুনে ভনিতা চুপ করে গেল। কি বলবে বুঝতে পারল না। তার দিদিমার সঙ্গে থাকতে থাকতে এখন 6 মাস হয়ে গেছে, এবং এক রাতে এমন এক ঘটনা ঘটল যা তার দিদিমার গোপন একটি রহস্য ফাঁস করে দিল। সেই রাতে আচমকায় ঘুম ভেঙে গেল ভনিতার। রাত প্রায় দ্বিপ্রহর। পিপাসায় গলা শুকিয়ে গিয়েছিল। বাইরে কুকুরের ডাক আসছিল। সে উঠে রান্নাঘরে জল খেতে গেল। জল খাওয়ার সময় হঠাৎ আবার সেই অদ্ভুত আওয়াজ। উপরে দাদিমার ঘরের দিক থেকে কেউ যেন গম্ভীর গলায়, গম্ভীর কণ্ঠস্বরে কিছু মন্ত্রসিদ্ধের শব্দ উচ্চারণ করছে। মাঝে মাঝে তার মধ্যে দিদার আওয়াজ ভেসে আসছে। ভনিতা ভয় পেলেও জিজ্ঞাসা যেন আরও প্রবল হয়ে উঠল তার। বাচ্চাদের মনে ভয় যতটা থাকে, কৌতূহল তার চেয়েও বেশি থাকে। সে ধীরে ধীরে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উঠল উপরে। একটি ঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছিল হালকা হলুদ আলো। ভনিতা ধীরে ধীরে সেই জানলার কাছে গেল, আর ভেতরে তাকাতেই যা দেখল তাতে তার নিঃশ্বাস পুরো আটকে গেল। সামনে আগুন জ্বলছিল, আর সেই আগুনের নিচের দিকে কিছু একটা ফেলে দিচ্ছিলেন দাদিমা। আগুনের সামনে কিছু একটা পড়েছিল, কিন্তু ঠিকভাবে বোঝা যাচ্ছিল না সেটা কি। তার গঠনটা ছিল ভীষণ অদ্ভুত আর বিকৃত, যেন কেউ আঠা দিয়ে বড় একটা ভেজা পিণ্ড তৈরি করে একটার উপরে আর একটা চাপিয়ে রেখেছে, কিন্তু সেই পিণ্ডটা যেন নড়ছিল। তার মাথা ছিল চ্যাপ্টা আর ছড়ানো। চোখের জায়গায় ছিল 2টি বড়
কালো মণির মতো বিন্দু, যার মধ্যে অদ্ভুত এক জ্যোতি ফুটে উঠেছিল। চোয়ালের ভেতর দিয়ে বের হচ্ছিল অসংখ্য পাতলা ভেজা সাপের মতো লতানো রেখা, আর তার মুখ থেকে বেরোচ্ছিল ভয়ঙ্কর গা শিউরে ওঠা এক শব্দ। এই দৃশ্য দেখে ভনিতার সারা শরীর কেঁপে উঠল ভয়ে। তার মুখ দিয়ে হালকা একটা চিৎকার বেরিয়ে গেল, আর তখনই দাদির চোখ পড়ল তার দিকে। ভনিতা আর এক মুহূর্ত না ভেবে দৌড়ে নিচে নেমে এলো আর নিজের বিছানায় ঢুকে চাদর মুড়িয়ে দিয়ে শুয়ে পড়ল। তার দেহ তখনও কাঁপছিল। উপরে তখন আর কোনো শব্দ হচ্ছিল না। অল্প কিছু সময় পর দাদিমা নিচে নামলেন। ভনিতার শিউরে বসা মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পাস না মা, ঠিক আছিস? সব ঠিক আছে, কাল আমি তোকে সবটা বলবো। এই কথা শুনে ভনিতা একটু শান্ত হলো, আর কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। পরদিন সকালে সব কিছু যেন স্বাভাবিক ছিল। ভনিতা রোজকার মতো স্কুলে গেল এবং দুপুরে বাড়ি ফিরল। কিন্তু ঘরে ঢুকতেই রাতের সেই ভয়াবহ দৃশ্য তার আবার মনে জেগে উঠল। দুপুরে খাবারের পর দাদিমা তাকে ডেকে বললেন, ভনিতা, কাল রাতে তুই যা দেখেছিস ভালোই করেছিস যে দেখেছিস, কারণ আমার পর তোকে এই সব সামলাতে হবে। ভনিতা আঁতকে উঠল, না না, এটা আমার দ্বারা হবে না। কাল রাতে যা দেখেছি সেটা ভাবলেই গা শিউরে উঠছে। দিদিমা সান্ত্বনার স্বরে বললেন, ভয় পাবি না মা, কাল রাতে যা দেখেছিস তার নাম তিমিরাং। অনেক বছর আগে এক তান্ত্রিক মৃত্যুর আগে নিজের আত্মাকে আটার ভেজা পিণ্ডে বেঁধে ফেলে গিয়েছিল, আর তখনই তোর পরনানী তাকে বন্দি করে ফেলেন। সেই থেকে এটা আমার রক্তে বয়ে চলেছে। এই কথা শুনে ভনিতা যেন আরও কেঁপে উঠল, আর দিদিমা বলেই চললেন, তিমিরং মৃত মানুষের আত্মার সঙ্গে যোগাযোগ করাতে পারে। বলতে বলতেই দিদিমার চোখ যেন অন্য এক জগতের দিকে হারিয়ে গেল। ভনিতা বলল, না না, এগুলো আমাকে বোঝাতে যেও না, আমি কিছুতেই বুঝি না এসব। এই বলে সে উঠে ভিতরে চলে গেল। দিদিমা তখনও নিজের মনে বিড়বিড় করে বললেন, একদিন তোকে এই বিদ্যা শিখতেই হবে মা। সময় কেটে গেল। ভনিতা বড় হতে লাগলো। এখন সে প্রায় 18 থেকে 19 বছর বয়সের যুবতী, আর সেই সঙ্গে দিদিমাও দিন দিন দুর্বল হতে লাগলেন। শরীর ভেঙে পড়ছিল, কখনো জ্বর, কখনো হঠাৎ করে মাথা ব্যথা। বয়সের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। এদিকে গ্রামের মধ্যে তো বটেই, গ্রামের বাইরে থেকেও লোকজন আসত দাদির কাছে। কারো মুখ ভরা কান্না, কেউ বা শান্ত মুখে ফিরে যেত। ভনিতা এতদিন এসব ব্যাপার এড়িয়ে চলত, কিন্তু এবার দিদিমা একদিন হঠাৎ এসে ভনিতার পাশে বসলেন, হাত ধরে আদর করে বললেন, ভনিতা, এখন আমার মধ্যে আর শক্তি নেই। কখন কি হয়ে যায় জানি না, শুধু চাই তোকে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হই। ভনিতা লাজুক মুখে বলল, এখনই নয় দিদা, আমি আরও পড়তে চাই। দিদিমা হেসে বললেন, আমি সব জানি, তোর আর গিরিশের মধ্যে কিছু একটা আছে, তাই না? ভনিতা লজ্জায় লাল হয়ে গেল, না না, তেমন কিছু না। দেখ মা, গিরিশের বাবা যশবন্তের সঙ্গে আমি কথা বলেছি, ওরাও রাজি বিয়েতে। দাদিমার মুখে হাসি, আর ভনিতার মুখেও ফুটে উঠল এক শান্ত লাজুক হাসি। কয়েকদিনের মধ্যেই বিয়ের দিন স্থির হয়ে গেল। 3 সপ্তাহের মাথায় ঠিক হলো বিয়ের দিন, আর যেন চোখের পলকেই সেই 3 সপ্তাহ কেটে গেল। ভনিতার বিয়ে হয়ে গেল এবং সে তার শ্বশুরবাড়িতে চলে গেল। শ্বশুরবাড়ি ছিল কাছেই, পাশের গ্রামে, মাত্র 20 থেকে 25 মিনিটের পথ। প্রায় প্রতিদিনই ভনিতা সেই ঠাকুমার বাড়িতে আসতো আর খোঁজ খবর নিত, একটু সময় কাটাতো, আর সন্ধ্যা হতেই নিজের বাড়ি আবার ফিরে যেত। একদিন সন্ধ্যায় আগের মতোই সে তার দিদিমার সঙ্গে দেখা করতে এলো। দুজনের মধ্যে কিছু হালকা পাতলা কথা হচ্ছিল। হঠাৎই দিদিমা বললেন,
ভনিতা, আমার হাতে আর বেশি সময় নেই, তোকে এখন আমার বিদ্যে শিখতে হবে। দিদিমার কথা শুনে ভনিতার গায়ে কাঁটা দিয়ে উঠল। শৈশবে দেখা সেই ভয়ঙ্কর রাতের দৃশ্য তার চোখের সামনে আবার ভেসে উঠল। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, না দিদিমা, আমায় এই ঝামেলায় ফেলো না, আমি এসব কথা ভাবতেই ভয় পাই। দিদিমার গলা এবার একটু দৃঢ় হলো। ভনিতা, আমি তোকে এইভাবে বোঝাই, তিমিরাং আমাদের রক্তের সঙ্গেই জন্মায়। তাকে জাগিয়ে রাখা, তার পরিচর্যা করা আমাদের দায়িত্ব। আর যদি না করিস। দিদিমার চোখে তখন এক অদ্ভুত আতঙ্ক। ভনিতা ভয়ে জিজ্ঞেস করল, না করলে কি হবে দিদিমা? দিদিমা ধীরে বললেন, তাহলে সে আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এই কথা বলতে বলতে দিদিমার চোখ বড় বড় হয়ে গেল। ভনিতা হতবাক হয়ে তাকিয়ে রইল। কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন দিদিমা তার হাত ধরে বললেন, কাল 4 দিনের জন্য এখানে চলে আয়, আমি গিরিশকে বলে দেব। ভনিতা কিছু না বলে মাথা নেড়ে নিজের বাড়ি ফিরে গেল। সেই রাত এক মুহূর্তের জন্য সে ঘুমাতে পারল না। তার দিদিমার প্রতিটি কথা তার মাথায় ঘুরছিল। পরদিন সন্ধ্যায় সে নিজের কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে 4 দিনের জন্য তার দিদিমার বাড়িতে চলে এলো। গিরিশ নিজে তাকে পৌঁছে দিয়ে গেল। রাতে খাওয়া দাওয়া সেরে গিরিশ ফিরে গেল। তখন রাত প্রায় 11টা। মনের ভিতর একটা অজানা আতঙ্ক থমথমে হয়ে বসেছিল। সে শুয়েছিল নিচের ঘরের বিছানায়। এখনও সে দিদিমাকে কিচ্ছু জিজ্ঞেস করেনি। কিছুক্ষণ পর দিদিমা ঘরে এলেন। ভনিতা উঠে বসল। দিদিমা তার পাশে বসে বললেন, এত চুপ করে আছিস কেন? ভয় পাবি না, আজ কিছুই করব না। কাল অমাবস্যা, রাত ঠিক 12টায় আমি তোকে আমার বিদ্যে শেখাবো। এই কথা বলে দিদিমার নিজের ঘরে ফিরে গেলেন। ভনিতা ভেতরে ভেতরে দারুণ ভয় পেয়ে গিয়েছিল। তবু ঘুম এসে গেল। ঘুমের মধ্যেও সে বারবার ভাবছিল, কাল ঠিক কী হতে চলেছে। পরদিন সকাল। ভনিতা তার প্রতিদিনের কাজকর্মে ব্যস্ত ছিল, আর দিদিমা সারাটা সকালই উপরতলার ঘরে কি যেন করছিলেন। দুপুরে গিরিশ এসে দেখা করে গেল। দিনটা কোনো রকমে কেটে গেল। সন্ধে নামল, চারিপাশে অন্ধকার ঘনিয়ে এলো। রাত যতই গাঢ় হচ্ছিল, ভনিতার ভিতরের উদ্বেগও ততই বেড়ে যাচ্ছিল। রাতের খাবার শেষ হলে দিদিমা বললেন, ভনিতা, আজ আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হতে চলেছি। আজ অমাবস্যা, সব প্রস্তুতি আমি সেরে ফেলেছি। আমি এখন উপরে যাচ্ছি। ঠিক রাত 12টায় তুইও উপরে চলে আয়। এই বলে দিদিমা উপরের ঘরের দিকে রওনা হলেন। ভনিতা নিজের ঘরের সব জিনিস গুছিয়ে নিল। তারপর অপেক্ষা করতে লাগলো ঠিক মাঝরাতের। শৈশব থেকে যে জিনিসটা থেকে সে বারবার দূরে পালিয়ে এসেছে, আজ তাকে সেই জিনিসেরই মুখোমুখি হতে হবে। মন বলছিল, এখনও সময় আছে, পালিয়ে যা। কিন্তু সে পালাতে পারল না। শেষমেশ রাত ঠিক 12টা বাজতেই ভনিতা উপরের ঘরে গেল। দিদিমা সেখানে বসেছিলেন। উনি বললেন, ভনিতা, তুই এখানে আমার জায়গাতে বসে পড়। ভনিতা গিয়ে দিদিমার জায়গায় বসল। তার সামনে রাখা ছিল একটি বড় গোল পিতলের হাঁড়ি। পাশেই শুকনো কাঠ, লাল সবুজ কিছু পুঁটলি, আর ছোট্ট ছোট্ট 2-3টে কাশরির মতো পাত্র। এখান পর্যন্ত তো সব ঠিকই ছিল, কিন্তু এরপর যা ঘটল তা দেখে ভনিতার প্রাণ পর্যন্ত কেঁপে উঠল। এই 2টি কাঠ সেই হাঁড়িতে ফেলে আগুন জ্বালিয়ে দেয়। দিদিমার নির্দেশ মতো ভনিতা তাই করল। কিছুক্ষণ পর দিদিমা একটি ছোট্ট কাঠের বাক্স খুললেন, আর সেখান থেকে একটি ভেজা আটার পিণ্ড বের করে তার সামনে রাখলেন। তারপর সেই একই বাক্স থেকে তিনি বের করলেন আর একটি মানব খুলি। ওটা দেখে ভনিতার বুক দুরু দুরু করতে লাগলো। কিন্তু দিদিমা বললেন, ভয় পাবি না, এটাই তিমিরাং। তিনি সেই খুলি আটার পিণ্ডের উপর রাখলেন। রাত তখন ঠিক 12টা।
বাইরে ঘন কালো অন্ধকারে কুকুরের হাহাকার ভেসে আসছিল। এবার আমার পেছনে মন্ত্র জপ করতে থাক। দিদিমার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা। তিনি ধীরে ধীরে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। ভনিতা ভীত হলেও বাধ্য ছেলের মতো মন্ত্রগুলো জপ করতে লাগলো। সামনে আগুনের শিখা ক্রমশই উঁচু হচ্ছিল। তখনই ধোঁয়ার মধ্যে সে দেখতে পেল আটার পিণ্ডে কিছু একটা নড়াচড়া শুরু হয়েছে, আর সেই খুলি তাও যেন ধীরে ধীরে কাঁপছে। দিদিমার মন্ত্রপাঠ তখন আরও দ্রুত হয়ে উঠেছে। ভনিতার গলাও সেই জপে মিশে যাচ্ছে। ঘরের পরিবেশ হঠাৎ করে বদলে গেল। দেওয়ালের গায়ে আগুনের ছায়া নাচছে, আর ঘরে ছড়িয়ে পড়ল এক রকমের পচা ভেজা অস্বাভাবিক এক গন্ধ। পরিবেশ হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। আটার পিণ্ডটা ধীরে ধীরে নিজে নিজেই উপরে উঠে এলো, আর খুলির চারপাশে বিস্তৃত হতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সেই পিণ্ড পুরো খুলিটাকে ঢেকে ফেলল। ভনিতা এবার সত্যি স্তব্ধ হয়ে গেল। তার শরীরে জমে গেল ভয়। হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। দিদিমার মন্ত্রপাঠ বন্ধ হয়ে গেল, আর সেই আটার গাঁটটা তখন এক ভয়ঙ্কর জীবন্ত আকৃতি ধারণ করেছে। তার উপর তৈরি হয়েছে এক বড় মাথা, দুটি কালো চকচকে চোখ বেরিয়ে এসেছে, আর বিশাল এক লিসলিসে চোয়াল খুলে যাচ্ছে বারবার। তার ভেতর থেকে বের হচ্ছিল এক অদ্ভুত খড়খড় শব্দ। সে চোখ মেলে তাকালো ভনিতার দিকে আর বলে উঠল কিছু। ভনিতা ভয়ে কেঁপে উঠল। তখন দিদিমা বললেন, এ আমার নাতনি ভনিতা, এখন থেকে একে তুই জাগাবি। ভনিতা যেন নিজেকে হারিয়ে ফেলেছিল। তার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছে, গলা শুকিয়ে কাঠ। কিছুক্ষণ সেই ভয়ানক শব্দে কেঁপে কেঁপে উঠছিল ঘরটা। তারপর হঠাৎই আটার সেই অবয়ব ছোট্ট হতে লাগলো। খুলিটা আবার বেরিয়ে এলো, আর ঘর আবার নীরব হয়ে গেল। দিদিমার মুখে তখন আর কোনো শব্দ নেই। তিনি খুলিটা ও আটাটার অংশ গুছিয়ে আবার সেই বাক্সে রেখে দিলেন। ভনিতাও ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো, যদিও শরীর যেন জমে গিয়েছিল। যা মা, এখন ঘুমাতে যা। দিদিমার এই কথায় সে হঠাৎ যেন জ্ঞান ফিরে পেল। দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সেই রাতটি ছিল ভনিতার জীবনের সবচেয়ে আতঙ্কময় রাত। পরদিন সকালে শ্বশুরবাড়ি ফেরার আগে দিদিমার কাছ থেকে সে কিছু জরুরি নির্দেশ শুনে নিল। তারপর সে আবার নিজের সংসারে ফিরে গেল। 2 দিন পেরিয়ে গেছে। দিদিমাকে সে আর দেখতে আসতে পারেনি। হঠাৎ একদিন খবর এলো দিদিমার শরীর ভীষণ খারাপ। ভনিতা ও তার স্বামী গিরিশ সঙ্গে সঙ্গে দিদিমার বাড়িতে ছুটে এলো। দিদিমার অবস্থা খুবই সংকটজনক। ভনিতা কিছুদিন তার কাছে থেকে গেল। এক রাত নিঃশব্দে দিদিমার প্রস্থান হলো এই পৃথিবী থেকে। সব রীতিনীতির শেষে ভনিতা বাড়ির দরজায় তালা দিয়ে শ্বশুর বাড়িতে ফিরে গেল। জীবনের দৈনন্দিন ব্যবস্থায় তিমিরাঙ্গের কথা যেন ভুলেই গেল সে। অমাবস্যার রাত তখন আর মাত্র 2 দিন বাকি। আর ঠিক সেই সময় এক রাতে ভনিতা এক অদ্ভুত স্বপ্ন দেখল। চারিদিকে ঘোর অন্ধকার, নীরবতা এমন যেন আকাশ পাতাল থেমে আছে। হঠাৎ গা ছমছমে কিছু আওয়াজ তার কানে এলো, আর সে ঘুম ভেঙে উঠে বসল। তার হাতে এক চিপচিপে অনুভূতি। আলোতে তাকিয়ে দেখে হাত জোড়া যেন ভেজা আটায় লেপা। ভয়ে সে হাত মুছে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই সেই আটার ভেতর থেকে বেরিয়ে এলো 2টি বড় বড় কালো চোখ, আর খুলে গেল একটা লম্বা লিসলিসে চোয়াল। ভনিতা নিজের হাতের দিকে তাকিয়ে আতঙ্কে কাঁপতে লাগলো। সেই হাত বড় হতে থাকলো। চোখ 2টি বড় হতে হতে তার মুখের সামনে চলে এলো। চোয়ালটা হাঁ করে খুলে গেল আর ছুটে এলো ভনিতার দিকে। সে আতঙ্কে চিৎকার করে জেগে উঠল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, শ্বাস কাঁপছে। গিরিশ ঘুম থেকে উঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এমন চিৎকার করছো কেন? ভনিতা বলল, খারাপ একটা স্বপ্ন দেখেছিলাম। আর কথা না বাড়িয়ে চুপ করো। গিরিশ তাকে শান্ত করলো।
জল খাওয়ালো, আর কিছুক্ষণের মধ্যে সে আবার দুজনে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল থেকে সেই স্বপ্ন যেন মনের মধ্যে গেঁথে গেল তার। আরেকদিন পরেই তো অমাবস্যা, আর দিদিমার সেই কথা মতো প্রতি অমাবস্যায় তিমিরাংকে যে জাগানো জরুরি, এখন সে দায়িত্ব আমার। সেদিন সন্ধ্যায় ভনিতা গিরিশকে ডেকে বলল, তোমার সঙ্গে খুব দরকারি একটা কথা আছে। গিরিশ হাসতে হাসতে বলল, বলো না, এমনভাবে ভয় পাচ্ছ কেন? ভনিতা বলল, এখানে না, বাইরে চলো, খুব গভীর ব্যাপার। গিরিশ বলল, চলো, আমি এমনিতেও মাঠে যাচ্ছিলাম, ওখানেই কথা বলি। ভনিতা মাথা নাড়ালো, আর দুপুরে খাবারের পর তারা দুজনে মিলে গ্রামের পাশে মাঠের দিকে রওনা দিল। সেখানে একটা পুরনো বড় গাছের নিচে তারা বসে পড়ল। চারপাশে কোনো লোকজন নেই, শুধু হালকা ঠান্ডা বাতাস বইছে। এবার বলো, কি এমন কথা? গিরিশ চারিদিকে তাকিয়ে প্রশ্ন করল। ভনিতা বলল, গিরিশ, আমি সত্যি ভাগ্যবান যে তোমার মতো স্বামী পেয়েছি। এই কথা বলে সে চুপ করে গেল। কিন্তু যা বলার খোলাখুলি বলো। ভনিতা মুখ ঘুরিয়ে নিচু স্বরে বলল, তুমি তো জানোই লোকে ঠাকুমার সম্পর্কে কি কি বলে। বলে সে নাকি কালো জাদু করত, ভূত প্রেত ডাকত। গিরিশ অবাক হয়ে তার দিকে তাকালো। হ্যাঁ, শুনেছি, কিন্তু এখন তো উনি আর নেই। আর তার সঙ্গে সেই সব কোথায় চলে গেছে তা ভগবানই জানেন। ভনিতা এবার গিরিশের চোখে চোখ রেখে বলল, না, ব্যাপারটা এত সহজ নয়। তোমাকে সব কিছু বলার জন্যই আমি এখানে নিয়ে এসেছি। এরপর সে দিদিমার মৃত্যুর আগের সমস্ত ঘটনা খুলে বলল। তিমিরাং সেই ভয়ঙ্কর আত্মা, যার রক্ষার দায়িত্ব ঠাকুমা তার উপর দিয়ে গিয়েছিলেন। আর এখন প্রতিটা অমাবস্যার রাতে তাকে সেই তিমিরাংকে জাগাতে হয়। সব শুনে গিরিশ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, মানে এই তিমিরাং হচ্ছে তোমাদের বংশের কোনো অভিশাপের মতো কিছু? ভনিতা কিছু বলল না, শুধু চুপ করে রইল। ঠিক আছে, কাল আমরা তোমার পুরনো বাড়িতে যাব, বলবো যে তোমার বাড়ি পরিষ্কার করতে এসেছি, আর কাল রাতটা আমরা ওখানেই থাকব, ঠিক আছে তো? ভনিতা অবাক হয়ে ওর দিকে তাকালো। ওভাবে তাকিয়ে আছো কেন? ভাবছো হয়তো আমি রেগে যাব, তোমাকে ছেড়ে দেব? গিরিশ হাসল। ভনিতার চোখে জল চলে এলো। শুধু একটা কথা মনে রেখো, সব কিছুর পিছনে একটা কারণ থাকে, ভালো কিছুর জন্য। ভনিতা তাকে জড়িয়ে ধরল। সূর্য তখন ধীরে ধীরে পাহাড়ের পেছনে হারিয়ে যাচ্ছে। ঠান্ডা বাতাস আর গিরিশের সাহসী কথা ভনিতার মনে এক নতুন শক্তি ও সাহস এনে দিল। পরদিন তারা দুজনে মিলে ভনিতার পুরনো বাড়িতে পৌঁছালো। ঘরে ঢুকেই তারা বুঝতে পারল, সত্যি বহুদিনের অযত্নে সব কিছু ধুলোয় ঢাকা। তারা মিলে পুরো বাড়িটা পরিষ্কার করল। দুপুরে খাওয়ার পর দুজনে হালকা বিশ্রাম নিতে বসল। ভনিতা, এই তিমিরাংটা কোথায় থাকে? গিরিশ প্রশ্ন করল। ভনিতা একটু চমকে উঠল, কিন্তু নিজেকে সামলে বলল, ওর সব জিনিসপত্র উপরতলার ঘরে রাখা আছে। গিরিশ ছাদের দিকে তাকিয়ে বলল, রাতে আমি ওই ঘরেই থাকব, আমি দেখতে চাই এটা কি। ভনিতা একটু ভয় পেল, কিন্তু গিরিশ বলল, ভয় পেও না, আমি লুকিয়ে দেখব, কিচ্ছু করব না। সেই রাতে, রাত প্রায় 11টা, ভনিতা বলল, চলো, এবার ওঠার সময় হয়েছে। তারা উপরের ঘরে চলে গেল। গিরিশ একটি কোণে পুরনো কাঠের আলমারির পাশে লুকিয়ে বসে রইল। ভনিতা সেই পুরনো কাঠের বাক্স থেকে সব জিনিসপত্র বের করে আনল। গোল থালা, লাল সবুজ রঙের ভস্য, ছোট্ট ছোট্ট কাঁসার বাটি আর কাঠি চালানোর সরঞ্জাম। সব জিনিস সুন্দরভাবে সাজিয়ে রাখল মাটিতে। রাত 12টা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি। ভনিতা কাঠিগুলোতে আগুন লাগিয়ে দিল। গিরিশ কোণ থেকে সব কিছু চুপচাপ দেখছিল। তবে সে একেবারেই বুঝতে পারেনি পরের মুহূর্তে কি হতে চলেছে। এরপর ভনিতা বাক্স থেকে আটার একটি গোল পিণ্ড এবং একটি মানব খুলি বের করল। এই দৃশ্য দেখে প্রথমবারের মতো গিরিশের গা কাঁটা দিয়ে উঠল। ভনিতা সেই আটার গোলকটি বানিয়ে খুলির উপর রাখল। চারপাশের পরিবেশ এক মুহূর্তে ভারী হয়ে গেল।
বাইরে কুকুরের হাহাকার ভেসে এলো। ভনিতা মন্ত্রপাঠ শুরু করল। তার গলা ধ্বনিত হচ্ছিল পুরো ঘরে। কিছুক্ষণের মধ্যে ঘর ঠান্ডা হতে লাগলো আর এক ভয়ানক দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। গিরিশের কাছে সব কিছু অচিন্তনীয় ছিল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে নিজের মুখ ঢেকে ফেলল। ভনিতা তখন নিঃসংকোচে মন্ত্রপাঠে ডুবেছিল। এইবার সে আগের চেয়েও অনেক বেশি সাহসী মনে হচ্ছিল, হয়তো কারণ গিরিশ তার পাশে ছিল। এবং ঠিক তখনই সেই খুলি কাঁপতে শুরু করল। আঠার গোলা বড় হতে হতে খুলিটিকে গিলে ফেলল, আর সেই ভেজা আকৃতির ভেতর থেকেই প্রকাশ পেল সেই তিমিরাং। গিরিশের চোখ বিস্ফোরিত, তার শরীর থরথর করে কাঁপছে। এমন কিছু সে জীবনেও কল্পনা করতে পারেনি। ভনিতা মন্ত্র থামিয়ে দিল, আর তখনই সে দেখতে পেল তিমিরাং সোজা তাকিয়ে আছে গিরিশের দিকেই। তার ভিজে মুখ, বিশাল চোয়াল আর কালো চকচকে চোখ। তিমিরাং বলল, কাকে ডাকবো? ভনিতা ভীত কণ্ঠে বলল, আমি অমাবস্যার ডাকে এসেছি, তোমাকে জাগাতে এসেছি। এই কথা শুনেই তিমিরাং গর্জে উঠল, তাহলে তুমি এই মানুষটাকে এখানে কেন এনেছো? এই প্রশ্ন শুনে গিরিশ যেন ভেতর থেকে ভেঙে পড়ল। সে একটিও শব্দ না করে নিঃশব্দে বসে রইল। মনে হচ্ছিল যেন নিজের শ্বাসও আটকে রেখেছে। ভনিতা আতঙ্কিত হয়ে বলল, ইনি আমার স্বামী। আমি একা আসতে ভয় পাচ্ছিলাম, তাই ও আমার সঙ্গে এসেছে। কিছুক্ষণ নীরবতা। তারপর হঠাৎ তিমিরাং গর্জে উঠে বলল, এটা কি নাটক চলছে এখানে? তার চোখ জ্বলজ্বল করছে, রাগে যেন লাল আগুন জ্বলছে। তার পুরো শরীর থরথর করে কাঁপছিল, হাত মুঠিবদ্ধ হয়ে উঠেছে। ভনিতার সঙ্গে সঙ্গে বুঝতে পারল বড় একটা ভুল করে ফেলেছে সে হাত জোড় করে মাটিতে বসে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। তিমিরাং ঘন কণ্ঠে বলল, ওকে এখান থেকে বের করে দাও। ভনিতা তৎক্ষণাৎ গিরিশের দিকে তাকিয়ে বলল, প্লিজ তুমি নিচে চলে যাও। গিরিশ নিজেকে কিছুটা সামলে নিয়ে আলমারির পেছন থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো আর চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় সে ঘরের মধ্যে এক অদ্ভুত উত্তাপ অনুভব করল, কিন্তু একবারও পিছনে তাকালো না। সে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে এলো আর নিচের ঘরে গিয়ে বসে পড়ল। উপরের ঘর থেকে দীর্ঘ সময় ধরে অদ্ভুত সব শব্দ ভেসে আসছিল। প্রায় 1 ঘন্টা পর সব কিছু আবার নিস্তব্ধ হয়ে গেল। রাত তখন প্রায় 1:30। ভনিতা নিচে নামল। গিরিশ তখন জেগেছিল। ভনিতা তার দিকে তাকালো। তার চোখে লজ্জা আর অনুশোচনার ছাপ স্পষ্ট। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। আমার কারণে তোমার কষ্ট হয়েছে, ভনিতা প্রায় কাঁদতে কাঁদতে বলল। গিরিশ শান্ত গলায় বলল, এমন কিছু না, তবে একটা জিনিস বুঝলাম না, তিমিরাং কাউকে ডাকার কথা বলছিল, সেটা কি? ভনিতা বিষয়টা এড়িয়ে গিয়ে বলল, আমি সব বলবো, কিন্তু এখন নয়। গিরিশ আর কিছু না বলে সব বুঝে নিয়ে ওকে জড়িয়ে ধরল। এর পরের দিন সকালে ভনিতা তিমিরাং সম্পর্কে সামান্য কিছু বলল। ওর মাধ্যমে মৃতদের আত্মার সঙ্গে যোগাযোগ করা যায়। তারপর থেকে প্রতিটি অমাবস্যার রাতে তারা দুজন সেই বাড়িতে যেত। ভনিতার নিঃশব্দে সেই বিধি সম্পূর্ণ করত, আর গিরিশ শুধু পাশে থাকত। তবে সেদিনের পর গিরিশ আর কখনো ওই ঘরে পা রাখেনি। সে লুকিয়ে দেখার চেষ্টাও করেনি। এভাবে অনেক মাস কেটে গেল। এদিকে ভনিতা তখন 6 মাসের গর্ভবতী। তবুও সে প্রতিদিন অমাবস্যার রাতে নির্ভয়ে সেই বিধি করতে যেত। তার শ্বশুরবাড়ি ছিল এক বড় পরিবার। শ্বশুর, শাশুড়ি, বড় যা, ভাসুররা ছিল। বাড়ির পাশে ছিল একটা বড় মিল। অনেক কাজের লোক, জমি জায়গা আর টাকার কোনো অভাব ছিল না। কিন্তু হঠাৎ একদিন তার শ্বশুরের শরীর খারাপ হয়ে গেল। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন হার্ট অ্যাটাক। 2 দিন ধরে প্রাণপণ চেষ্টা করল, কিন্তু শেষ রক্ষাও হলো না। তার মৃত্যুতে পুরো বাড়িতে শোকের ছায়া নেমে এলো। সব রীতিনীতির পর আত্মীয়রা একে একে ফিরে গেল। আর ঠিক তার কিছুদিন পরই
হঠাৎ গিরিশের চাচাতো ভাই কেশব এক সকালে বাড়িতে এসে হাজির। তাদের মধ্যে শুরু হয়ে গেল তুমুল ঝগড়া জমিজমা ও সম্পত্তি ভাগাভাগি নিয়ে। কেশব দাবি করতে লাগলো যে মিল এবং সব জমি তার প্রাপ্য, আর গিরিশকে শুধুই এক টুকরো আনাবাদি জমি দেওয়ার প্রস্তাব দিল। গিরিশ তা মানতে চাইল না। দুজনের মধ্যেও মনোমালিন্য বাড়তে লাগলো। শেষমেশ কেশব একজন আইনজীবীকে ডেকে আনল। ওই আইনজীবীর কাছে ছিল গিরিশের বাবার শেষ ইচ্ছার কাগজ, যাতে লেখা ছিল বাড়ি, মিল এবং 40 একর জমি কেশবের নামে ছেড়ে দেওয়া হয়েছে, আর গিরিশকে শুধুমাত্র 8 একর আনাবাদি জমি দেওয়া হয়েছে। গিরিশ সব কিছু বুঝতে পারছিল এটা পুরোপুরি কেশবের চক্রান্ত। সে প্রতারণা করে জাল উইল তৈরি করেছে। কেশব যা যা বলছিল তা শুনতে শুনতে গিরিশের রক্ত যেন ফুটে উঠছিল, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল তার বাবা কখনোই তার সঙ্গে এমন অবিচার করতে পারেন না। কিন্তু আইনের জটিলতা, আদালতের ধাক্কাধাক্কি আর পুলিশ ঝামেলায় জড়িয়ে পড়ে কোনো লাভ হতো না। কেশব আগেই থেকেই টাকা ছড়িয়ে সবাইকে কিনে ফেলেছে। যার মুখে টাকা তার কথাই সবাই শোনে। শেষে বাধ্য হয়ে গিরিশ আর 7 মাসের গর্ভবতী ভনিতা তাদের সব কিছু ছেড়ে ভনিতার দিদিমার পুরনো গ্রাম্য বাড়িতে এসে উঠল। যতদিন ধরে এই সম্পত্তির ঝামেলা চলছিল তারা ততদিন এখানেই ছিল, কারণ গিরিশের মনে এখন জ্বলছে প্রতিশোধের আগুন। সে দিনরাত ভেবে চলেছে কি করলে সে নিজের সম্পত্তি ফেরত পেতে পারে, কি করলে কেশবকে উপযুক্ত শিক্ষা দেওয়া যায়। দিন কেটে যাচ্ছিল। এদিকে ভনিতা এখন 8 মাসের গর্ভবতী। একদিন হঠাৎ করেই গিরিশের মনে একটা পথ খুলে গেল। সে ভনিতাকে জিজ্ঞেস করল এবং ডাকল। তাকে শান্তভাবে বসিয়ে বলল, আমি ঠিক করে ফেলেছি, আমাদের নিজেদের অধিকার ফিরিয়ে আনতেই হবে। আমাদের বাড়ি, আমাদের জমি, সব কিছু আমাদের জন্য না হোক, অন্তত আমাদের সন্তানটার জন্য। ভনিতা একটু চিন্তিত গলায় বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব হবে? গিরিশ হালকা হেসে উত্তর দিল, উত্তর এখানেই আছে, এই বাড়িতেই, তিমিরাং। তো বন্ধুরা, এই তিমিরাং কি পারবে তাদের হারানো সম্পত্তি ফিরিয়ে দিতে? যদি সম্পূর্ণ গল্পটি শুনতে